রাতুলকে দিতে এসেছিলাম বন্ধুরা, আর এখান থেকে হাঁক পেয়ে এই জায়গাটায় চলে এলাম, এই ফার্স্ট টাইম লাইফে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটু অন্য রকমের ব্লগ শুরু করলাম। কখনো এইরকম একটা পরিস্থিতিতে আসেনি তো বন্ধুরা, তাই একটু ইতস্তত লাগছে বই কি। তো চলো দেখা যাক। সব কিছু পরিস্থিতির মধ্যেই প্রত্যেকটা মানুষকে আমাদের এই জীবনে চলার পথে যেতেই হবে একটা সময়। তাড়াহুড়ো কিছু নয়, দোষী শ্রাবণ অব্দি মাছের ভাগ। সুপ্রভাত, মনের ঘরে টুম্বার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, এখন ঘড়ির কাঁটা ঠিক 7টা 5-এর ঘরে, 7টা বাজতে 5-এর ঘরে। কখন গেছি, আধ ঘন্টা। ছেলেকে দিতে গেলাম আজকে আমি, কারণ বাপ্পা মাঠে গেছে। তো গিয়ে দেখি মাছ ভাগ হচ্ছে, কাকিমা বললো মাছটা নিয়ে যেতে। তো ওখানেই একটা বাড়ি থেকে কাকিমা আমাকে একটা ক্যারি প্যাকেট দিল। এই ক্যারি প্যাকেটটা করে মাছটা নিয়ে এলাম একেবারে দাঁড়িয়ে থেকে। জীবনেই ফার্স্ট টাইম জানো তো, নিজের হাতে নিজের পুকুরের ভাগের মাছ, মানে নিজের শ্বশুরের পুকুরের ভাগের মাছ, এক কথায় নিলাম। কিচ্ছু বুঝিনি ভাই, কি তালে গোলে পিস কেটে কেটে কীভাবে ভাগ হচ্ছে কিচ্ছু বুঝিনি। কাকু ছিলেন, বললেন, দিলেন এইটা তোমার বলে। তো এটা নিয়ে আমি চলে এলাম বাড়িতে। একটু মেঘও টানছে জানো তো এদিকে। চলো, অনেকটা টাইম পেরিয়ে গেছে দাঁড়িয়ে থেকে, কাজ সারতে অনেকটা দেরি হবে। জলও এসে গেছে, কারণ এখনো ঘরের কোনো কাজে হাত দিইনি। ছাটপাট দেবো, তার আগে মাছটা বেছে নেব, কারণ মাছটা বেশিক্ষণ দেরি হলে না আঁশগুলো গায়ে এমন আটকে যায় যে আর বাছা যায় না। তাহলে চলো ঝটপট করে কাজটা সেরে নিই। দেখো ভালো মেঘ টানছে, এইদিকে জানালা দিয়ে বোঝা যাচ্ছে। চলো হ্যাঁ, ঝটপট করে আগে এই কাজটা করে নিই। আর খুব পিছুটানের কাজ এই মাছ বাছা। একটু জল খেয়ে তারপর, কারণ বাপ্পা কখন ফিরবে তার ঠিক নেই। বললো তো তাড়াতাড়ি ফিরবে, ওই জন্য বললাম একটু চা খেয়ে যাও। কিচ্ছু খাইনি, বেরিয়ে চলে গেল। চলো হ্যাঁ, পরে আসছি। এই যে এটা একটা পুকুরের মাছ, আর একটা পুকুরে নাকি মাছ ধরলে এর থেকে একটু বেশি ভাগ পাওয়া যায়। অনেকগুলো পুকুর রয়েছে, আমি কি বলতে পারবো না জানো তো। ওই যে বললাম, জীবনে ফার্স্ট টাইম আমার মাছের ভাগ আনা এত বছরে। চলো এগুলো পরিষ্কার করি। দেখো বন্ধুরা, পুকুরের মাছ আর টাটকা মাছের তেল, কোনো কথা হবে না। এখানে কয়েক টুকরো ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ে ভাজা হচ্ছে। এই মাছগুলো আমি খুব একটা পিস কাটিনি জানো তো। যেটা বড় ছিল এই গাধার দিকের পিস, আর দুটো পেটি, এই দুটো কেটেছি। তাছাড়া এই যে এই চওড়া চওড়া পিসগুলো দেখছো, ভালো মোটা মোটা পিস আমি কাটিনি, কাটলে বড্ড ছোট হয়ে যেত। আর এই লেজা মুড়ো এগুলো এমনিই টুকরো ভাগ পেয়েছিলাম। বলো বন্ধুরা, বেছেই দিলে বেশি ভালো হতো না? টুকরো টুকরো তো হয়েই ছিল, একটু আঁশ ছাড়িয়ে দিলে তো আর কথাই হতো না, তাই না? ভালো বলি, এইরকমই মাছ ভাগ হয় আমাদের জানো তো। যখন বেশি পাই তখন গোটাও হয়, আবার টুকরোও হয়। অনেক ঘর হলে যা হয়। তো চলো, ভাত খেতে এসছে, আর একটা জিনিস করবো। এই যে এটা কি হবে, কি হবে, এটা খাওয়া হবে। আর এই যে দেখো তেঁতুল ভিজতে দিয়েছি, দু টুকরো টক করবো ভেবেছি। ভাবলাম লেজাটা টকেই দেবো, কিন্তু একটু মুখে দিতে হবে জানো তো, না হলে আর পারা যাচ্ছে না। এটা ভাবছো তো যে কাউকে দিলাম না, খেয়ে নিচ্ছি? পুকুরের মাছ ধরলে এই ধরনের লেজা বেশি থাকলে আমি খাই, কারণ এগুলো আমাকেই খেতে হবে। রাতুল তো এমনিই জানো মাছের কীরকম ভক্ত। আর বাপ্পাকে লেজার মাছ দেবো, ও লেজার মাছ ভালোবাসে, যদি খুব বড় লেজা হয় সেই লেজাটা খেতেও ভালোবাসে। সেই জন্য তো রিস্ক নিলাম না, যেটা আমায় খেতে হবে সেটা এক টুকরো ভাজা মুখে দিই না। টক বানাতাম, যে টকটাও তো আমিই খেতাম, ওরা তো খেত না। দারুণ টেস্ট এই পুকুরের মাছে, আমি এসে থেকে এটাই শুনি, সত্যিই তাই।
গরম। মুড়ি খেলাম এখানে। সকালে একটু বৃষ্টি হলো, মেঘ ডাকছিল বেশি, মেঘ ধরেছিল বললাম না, বৃষ্টি হলো একটু, বেশ ভালো জোরে হলো। এখন আবার রোদ বেরিয়েছে, হাওয়া আছে সুন্দর। আজকে আষাঢ় নবমী পুজো আমাদের পাশের গ্রামেও হয়, অনেক কটা গ্রামে হয়। মেলা হয় আমাদের এখানে, জানো তো? এই আষাঢ় নবমী পুজোটাতে আম কাঁঠাল খাওয়ার মেলা বলে, মানে আম কাঁঠালের মেলা বসে। আম কাঁঠাল সব নাকি ঢেলে ঢেলে বিক্রি হয়। এখন অনেক কমে গেছে, আগে নাকি আরও হতো, বাবার মুখে গল্প শুনেছি। ভাবো, এও হয় না, আম কাঁঠাল খাওয়ার মেলা, কাঁঠাল খাওয়ার মেলা এক প্রকার। পুরো আমাদের বাজার থেকে শুরু করে মেলাতলা বেশি দূরে নয় তো, কাঁঠাল প্রচুর বিক্রি হবে। দুদিন থেকে শুরুই হয়ে গেছে। যারা পছন্দ করে খেতে, ঘরে ঘরে সব কাঁঠাল নিয়ে যাবে। কাঁঠালের দামও বেশি এই সময়। রান্না করতে গিয়ে না এটা ফুরিয়ে যাওয়া ওটা ফুরিয়ে যাওয়া আমার খুব বিরক্ত লাগে। ফুরিয়ে যাওয়া মানে কি, বাড়িতেই আছে কিন্তু ঠিকঠাক জায়গায় ঢালা নেই, খুব অসহ্য লাগে। এই কারণে না আমি রান্না করার সময় যদি দেখি কোনো কিছু শেষ হয়ে গেছে, এখনই দরকার নেই, তাও আমি কাজটা এগিয়ে রাখি, কি না পরের কাজটা আমি করতে গিয়ে পাবো না বলে। এর আগের দিন আর করিনি, এই তো ব্যাস। নুন এই প্যাকেটটা থাকতে থাকতে আনতে বলতে হবে। একটাই সমস্যা, আনতে বললেই না 2-3 প্যাকেট একসাথে আনি, কিন্তু বর্ষাকালে আমি খুব বেশি নুন এনে ঘরে রাখতে চাই না। এক প্যাকেটই আনতে বলবো। দেখছো কেন বলছি, নুন শেষ, হলুদের পাত্র দেখি খালি, তাহলে এই। আর এই বর্ষাকালে যে কোনো মশলা না খুব বেশি একসাথে এই যে মশলাদানিতে ঢালতে নেই, জমা জমা হয়ে যায়, যতই সাবধানে রাখো না কেন হবেই। যেটা ভাল লাগে না, দেখতেও ভাল লাগে না, আর খেতে আর কি ভাল লাগবে, আগে তো দেখতে হবে তবে না। আর মাছটা আমি এতগুলো একদিনেই বানাচ্ছি, তার কারণ আছে, কারণ কালকে সকালে এক জায়গায় বেরোনোর আছে, তাই খুব তাড়াহুড়ো করতে হবে। আর তাড়াহুড়োর মাঝে 5 পদে রান্না করা খুব ঝক্কির কাজ, আর সকালেই বেরোতে হবে যে, সেই কারণে বেরোবো হচ্ছে রাতুলের স্কুলে। কালকে রাতুলের স্কুলে গার্জেন মিটিং রয়েছে, তাই যে টক করবো বলেছিলাম আমার জন্য, সেটা। সিলভার কাপ মাছ না খুব ছাল পাতলা হয়, আর এই মাছের টক আর আলু ভাতে হলেই ভাত খাওয়া হয়ে যায়, আর কি চাই। তার উপর একটু বাসি হলে একদিন পরে খেলে মজে যায় ভালো, আরও টেস্ট। মাছের ডিম আজকে কি হবে, কারণ আজকে মাছের অনেক কিছু প্রিপারেশন হয়েছে। আমি শুরু করে দিয়েছি, তুমি যা দেখাবে দেখাও। ও মাছ ভাজা খাওয়া শুরু করে দিয়েছে, ওদের মাছ ভাজাও রেখেছিলাম। আর এই যে মাছের তেল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে প্লেন ভেজেছি, এটা খেতে ভালো লাগে বেশি। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, শুধু এই রকম মাছের ঝাল অনেক দিন পর বানালাম, খাসা করে বানালাম। আমার দিদিমা খুব বলতো খাসা হয়েছে, মানে খুব সুন্দর। এগুলো ফ্রিজে ছিল, পোস্ত ডাল এগুলো গরম করেছি। আর এটাই কি আছে, ও আমার মাছের টক, এটাই কি আছে, পেঁপে সিদ্ধ, আর এটাই ভাত। ও এটা ছিল ডিম সিদ্ধ, মাছ ভাজা
চলো ওকে ভাতটা খেতে দিই। দই বার করিনি, দেখেছো? দইটা বার করি, খেতে দিয়ে বার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে ঠিক 6:45। আমি সন্ধ্যা দিয়ে এই সবে সবে এলাম। আর এত গরম কি বলবো। আর দেখছো, তোমরা লক্ষ্য করছো এই কয়েকদিন থেকে আমি গুঁড়ো সিঁদুরটা ব্যবহার করছি। আমার গুঁড়ো সিঁদুর পরতে যে খুব ভালো লাগে সেটা তোমাদের আগেই বলেছি, কিন্তু এই যে এই পোর্শনটা আমার ভালো লাগে না। এই যে যতবার কপালে দিচ্ছি ততবার কোনো না কোনোভাবে এরম করতে গিয়ে এরম হচ্ছে। রাতুল তো কতবার বলছে, মা এটা কি হচ্ছে, তোমার মুখটা পুরো যখন পড়ছি তখন খুব ভালো লাগছে, কিন্তু তারপরে যখন এই আকৃতি নিচ্ছে তখন সারা মুখ লাল। তাহলে সিঁথি থেকে কপাল থেকে পুরো লাল। আর এই মাত্র আমি এই কেকটা নিয়ে এলাম। মা আর ছেলে একটু খাবো, মা দুটো খাবে, বাকিটা ছেলে খাবে। সন্ধ্যাবেলা সন্ধ্যে জল খাবার। আর খুব বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো আজকে আমার সাথে, ঘটে গেছেও। মানে কী হারে যে পড়েছি, কি জোর পড়েছি আর কি বাথরুমে। কি করে পড়লাম কে জানে, পা স্লিপ কেটে একেবারে গামলার উপরে এমনভাবে পড়লাম যে জলের গামলাটা থাকে বাথরুমে সেটা ভেঙে চুরে একেবারে ফেটে গেছে আর কি অনেক জায়গায় একবারে। আর আমি যে আজকে কিভাবে পড়লাম, আমি ভাবছি বাবা এভাবে আমি পড়ে গেলাম, আর দেখবে কোথায় আঘাত পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই আঘাতটা পেয়েছি, কিন্তু সারা হাতটা ফুলে গেছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এইখান থেকে যে মানে লেগেছে যেটা বোঝা যাচ্ছে, তার আশপাশটা মিলিয়ে পুরো ফুলে গেছে। তো এই সন্ধ্যাবেলা স্নান করতে গিয়ে পড়ে গেছি। ভাবলাম কি ভীষণ ব্যথা করছে, জ্বালা করছে, এই অবস্থাতেই সন্ধ্যাটাকে তাড়াতাড়ি দিয়ে নিই, নাহলে হয়তো এটাও হবে না। চলো তাহলে এটা খাই, একটু বসি, আর রাতে কি রান্না বান্না হবে সেটাও দেখি। একটা মলম লাগাচ্ছি, রাতুলের হাত কাটার মলম, মানে হাতটা কেটে যাওয়ার পর যে মলমটা দিয়েছিল সেই মলমটা লাগাচ্ছি। দেখাচ্ছি কি মলম। রাতুলের একজন স্যার বললেন তো মলমটা খুব ভালো, তাই এখন বসে থেকে মনে পড়ে গেল মাসিমণির সাথে কথা বলতে বলতে যে এই রে এইটা তো আমার হাতে লাগালে একটু কমতে পারে। কি লাগাবো ভেবে পাচ্ছি না, কেমন জল জল কাটছে, ছেঁচড়ে গেছে তো। বাপ্পাকে এখনো বলিনি, জানো তো কিভাবে যে পড়লাম না, কি বিপদ হতে পারতো। বাড়ি এলো, এসেই অবাক হয়ে যাবে, হ্যাঁ তুমি আমায় বলোনি, বললে হয়তো ছুটে চলে আসবে কাজ কামাই করে, কাজ ফেলে ছেলে রেখে টেনশন করবে, ওই জন্য আর বলিনি। মা ফোন করলো, মাকেও সেভাবে বলিনি। বললাম মানে গলা শুনলে মায়েরা কিন্তু সব বুঝে যায় কি হয়েছে বলাতে। আমি বললাম একটু বাথরুমে পড়ে যেতে যেতে ফসকে গেছি। তো বারবার জিজ্ঞাসা করছিল, তো বাবার শরীরটা ভালো নয় বলে আর মাকে আমি বেশি টেনশন দিলাম না। তো এই মলমটা বোঝা যাচ্ছে, এই মলমটা বেশ ভালো। রাতুলের হাতটা না 2-3বার লাগিয়েছি, তাতে অনেকটা ভালো আছে, না হলে পুরো একদম মানে সেই এইরকম হাঁ হয়েছিল। তো সেইটাই লাগালাম। জানি না ব্যথা হবে ভীষণ, কারণ এখনই হাতটা ব্যথা করছে। আমি বাপ্পাকে শুধু এইটুকু বললাম যে আজকে রাতে কিছু খাওয়ার কিনে আনা যাবে, তো বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে আসছি। তার বাইরে আর কিছু ওটা প্রশ্ন করেনি, ভেবেছে খেতে মন চেয়েছে। কিন্তু আমি হাতটা নড়াতে পারছি না, ফুলে গেছে না। চলো বাড়ি এলো দেখি। গামলাটা ফেটে গেছে না তো, বলো কই গামলা ফেটে গেছে, আমি জানি না তো। ঠিক আছে এসো, চা করছি। আজকে বালতি দিয়ে কাজ চালিয়ে নাও, কালকে নয় দেবো। পালং শাক আনলো, পালং শাকটা কেটে ধুয়ে একেবারে ভাপিয়ে রাখলাম, তাহলে শাক নষ্ট হয় না, পুরো শাকটা নেওয়া যায়। আমি শাক পাত একটু এইভাবে করে রাখার চেষ্টা করি, তো কালকে বানাতেও সুবিধা হয়, আবার শাক পাত নষ্টও হয় না, সবটা নেওয়া যায় মোটামুটি। কি খুঁজছো? কেন? কাল ছিটে পড়ে গেছে। কোথায় কাল সেটা দেখছো তুমি? এই তো এটা। কই তুমি টিপে দেখো তো।
এটা আগের বারের পড়াটা, তুমি যখন ছিলে না। দাঁতাটা কোনখানে হয়েছে? এখানে? তোমায় কে বললো? রাতুলি বলে মা পড়ে গেছে। তুমি বললে জামাটা পড়ে গেছিল। জামাটা পড়ে গেল বলে গালটা ভাঙি গেলে। বলে জামাটা কি তুমি ছিলে? চিন্তা করো, জামাটা পড়ে গেছিল, ছেলে বলেছে, তো জামাটা পড়ে গেছে, তো ভাঙলো কি করে? গামলা ভাঙলো কি করে? তখন বললো যে গামলা জামার ভেতর মা ছিল। তুই এমন কথা বলেছিস বাবা কি? যে গামলাটা ভাঙলো কি করে? বাবা জিজ্ঞাসা করেছে, দি তুই বলেছিস জামা পড়ে গেছিল, জামার ভিতর মা ছিল? বাপ্পার লিকার চা আমি আর খাবো না। আমি একটু আগে খুব মন চাইছিল গরম কিছু খেতে, তাই দুধ চা বানিয়ে খেয়েছি। সমস্ত কাজ মিটে গেছে তো? আমার এই হাতে লেগেছে। ওই ওষুধটা দিয়ে দাও। আরে আমি তো বন্ধুরা, এই যে মোগলাই পরোটা ঘুগনির সাথে, আর বাড়িতে আমি একটু পেঁয়াজ কেটে নিলাম, এই দিয়ে হয়ে যাবে রাতের ডিনার। বেশ ভালোই জমবে কিন্তু। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট।